বর্তমানে বৈশ্বিক রাজনীতির দিকে যদি একটু খেয়াল করি তাহলে আমরা এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো বেশ ইন্টারেস্টিং। একদিকে বাংলাদেশের সঙ্গে চীনের কী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে কিংবা কী চুক্তি হচ্ছে সেদিকে নজর রাখছে ভারত। আবার ভারতে যে রাশিয়ার সঙ্গে বৈঠক করতে গেলেও সেই দিকে আবার নজর রাখছে যুক্তরাষ্ট্র। এই যে একে অন্যের দিকে নজর রাখছে এই ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদিকে আমেরিকা নজর রাখছে ভারতের দিকে, আবার ভারত নজর রাখছে বাংলাদেশের দিকে। আবার এখানে দেখা যাচ্ছে কি যে ইসরায়েলের সঙ্গে কে কে এখানে চুক্তি করছে কিংবা ইসরায়েলের পক্ষকে নিচ্ছে কিংবা ইসরায়েলের বিপক্ষে কে আছে সেটা আবার নজর রাখছে ইউরোপীয় ইউনিয়ন। কাজেই এই যে বৈশ্বিক ব্যাপারগুলো এখানে বিদ্যমান, যেগুলো আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি, যেগুলো দৃশ্যমান, সেটার মধ্য দিয়ে একটা ব্যাপার এখানে স্পষ্ট হচ্ছে। সেটা হচ্ছে এই যে আমাদের দেশের মতো যারা উন্নয়নশীল কান্ট্রিগুলো রয়েছে সেই উন্নয়নশীল কান্ট্রিগুলোতে আধিপত্য বিস্তার করার চেষ্টা যেরকম করে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ, ঠিক একই রকমভাবে আবার এই বিশেষ করে দক্ষিণ এশিয়ার মধ্যে তার প্রভাবটা, তার আধিপত্যটাকে বজায় রাখার চেষ্টা করছে এখানে ভারত, আবার ওদিকে চীন। এখন এই যে আসলে সাম্রাজ্যবাদী লড়াই, এই যে কে বিশ্বকে শাসন করবে, এই যে ভাগাভাগি, এই ভাগাভাগির লড়াইয়ে রাশিয়া এবং হচ্ছে গিয়ে আমেরিকা তারা আবার দেখা গেল যে এক ধরনের একে অন্যের বড় আকারের প্রতিদ্বন্দ্বী। তো এই অবস্থায় এখানে যেটা বলছিলাম, এই যে দক্ষিণ এশিয়ার মধ্যে আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে চীন এবং এই যে ভারতের যে লড়াই, সেই লড়াইয়ে আমরা দেখতে পাই যে এখানে ভারত আধিপত্য বিস্তারকারী সাম্রাজ্যবাদী শক্তি হয়ে উঠতে চাচ্ছে। তারা তাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে, এই যে নেপাল, ভুটান এবং এই যে আমাদের বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইভেন এই সমস্ত দেশগুলোর উপরে তার কবজা এখানে তিনি বজায় রাখতে চাচ্ছেন। শুধু তাই নয়, এখানে ভারত তার নিজ দেশের জনগণের উপরেও কিন্তু আধিপত্য বিস্তার করে রাখতে চাচ্ছে। এখানে যে 7 সিস্টার্স নামে 7টা রাজ্য আছে, বিশেষ করে আসাম, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল সহ এই যে 7টা রাজ্য, এই রাজ্যের জনগণের উপরেও, এই রাজ্যগুলোর উপরেও এই যে মোদী সরকার সে তার আধিপত্যটাকে বিস্তার করে রাখতে চাচ্ছে, সেগুলোকে কন্ট্রোলে রাখতে চেষ্টা করছে। তারা যাতে কোনোভাবেই ভারত থেকে আলাদা হয়ে না যায়, আলাদাভাবে তারা যেন এখানে আবার রাষ্ট্র গঠন করে না ফেলে। এবং বিশেষ করে কাশ্মীরের দিকে তো তার আলাদা নজর রয়েছে। সেখানে তার যে নিপীড়ন, তার যে নিষ্পেষণ, যে জুলুম সেখানে রয়েছে, সেগুলো সে বজায় রাখছে। ওদিকে চীনও কিন্তু সে একই কাজই করছে। সে সরাসরি এখনও পর্যন্ত সাম্রাজ্যবাদী আধিপত্যটাকে বিস্তার করতে পারেনি, কিন্তু সে বাজার দখলটা করছে। অর্থনৈতিকভাবে সে যেরকম শ্রীলঙ্কাকে সহযোগিতা করছে, নেপাল, ভুটান, এমনকি হচ্ছে গিয়ে এই যে বাংলাদেশ। আজকে তো একজন বলেই ফেললেন, কে একজন, ভুলে গেছি ওনাদের প্রতিষ্ঠানটার নামটা, তিনি বলেছেন যে বাংলাদেশই একমাত্র উপযুক্ত জায়গা যেখানে চীন তার এই অর্থকে বিনিয়োগ করতে পারে এবং সেখান থেকে সে নিশ্চয়ই লাভবান হবে। লাভ না হলে তো আর সেখানে তার অর্থ সম্পদ বিনিয়োগ করবেন না, তাই না? কাজেই দেখা যাচ্ছে কি যে আমরা এটা দেখতে পাচ্ছি যে চীন সে কিন্তু তার আধিপত্য বিভিন্ন দেশে বজায় রাখছে বাজার দখলের মধ্য দিয়ে, এবং সে কারণেই এখানে কিন্তু সে আমেরিকার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। আমেরিকা তাকে টেক্কা দিতে এখানে ভারতের সঙ্গে এক ধরনের সমঝোতা বজায় রেখে চলছে, কিন্তু সেটাও এখন এই মুহূর্তে এসে সম্ভব হচ্ছে না। এই যে ভারত সরকার, বিশেষ করে এইবার নির্বাচনের পরে নরেন্দ্র মোদী তিনি সর্বপ্রথমেই দেখা করতে গিয়েছেন রাশিয়ার সরকারের সঙ্গে, রাশিয়াতে গিয়েছেন তিনি। এই সংক্রান্ত একটি রিপোর্ট করেছে মানবজমিন, সেটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই, তারপরে আমি আবার ফিরছি আমার আলোচনায়। মানবজমিন হেডলাইন করেছে, ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব নিয়ে তারা উদ্বিগ্ন, জানিয়ে দিল আমেরিকা। বিস্তারিত তো বলেছে, দুদিনের সফরে রাশিয়ায় গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী সে দেশে পৌঁছানোর আগেই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিল ক্রেমলিন। পশ্চিমী দেশগুলোকে খোঁচা দিয়ে রাশিয়া বলেছিল মোদি পুতিনের এই সাক্ষাৎ নিয়ে তারা ঈর্ষান্বিত। 2022 সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এটি মোদির প্রথম মস্কো সফর। আর এই সফরে গিয়েই রাশিয়ার মাটিতে তার দেশের মানুষের বঞ্চনার কথা তুলে ধরলেন তিনি।
দুদিনের এই সফরের প্রথম দিন সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন মোদি। মঙ্গলবার দুই নেতা রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে বৈঠক করবেন। নয়াদিল্লির কাছে এই সফরে যথেষ্ট গুরুত্ব রয়েছে। পুতিনকে ইতিমধ্যেই তিনি জানিয়েছেন কিভাবে ভারতীয়দের প্রতারণা করে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ানো হয়েছে। মোদির কাছ থেকে বিষয়টি শুনে এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট মোদির প্রশংসায় উচ্ছ্বসিত। সাক্ষাতে শুরুতেই পুতিন মোদিকে তৃতীয়বার ক্ষমতায় ফেরার জন্য শুভেচ্ছা জানান। বলেন তার এই জয় এমনি এমনি নয়, দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল এই জয়। তিনি আরও বলেন ভারতের উন্নয়ন ও সমৃদ্ধি নিয়ে মোদির স্বতন্ত্র চিন্তাভাবনা আছে। দেশের মানুষের স্বার্থে তিনি কঠিন সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন না। মোদিও বলেন ভারতের মানুষের কাছে তিনি কৃতজ্ঞ তাদের সেবা করার আরেকবার সুযোগ দেওয়ার জন্য। এখানে একটু থামি, যদিও ভারতের জনগণ মোদির যে দূরভিসন্ধি ছিল সেই দূরভিসন্ধিকে সাকসেসফুল হতে দেয়নি। এখানে আপনারা নিশ্চয়ই জানেন যে মোদি এককভাবে সরকার গঠন করতে পারেনি। তো এই যে মোদির পরাজয়, এই পরাজয়ের কারণ হচ্ছে সে দেশের জনগণ। কাজেই এই যে মোদির তাদের দেশের জনগণকে ধন্যবাদ দেওয়া, এটা আসলে ওই সরকারটুকু যতটুকু পারুক গঠন করতে পেরেছে হয়তো সে কারণে। মোদির যে হিন্দুত্ববাদী প্রচারণা সেটার বিরুদ্ধে কিন্তু সেখানকার জনগণ তারা বেশ ঐক্যবদ্ধভাবেই দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে তার সরকার আসলে কতটা কার্যকর হতে পারে, এখানে কতদিন গিয়ে তারা এখানে টিকে থাকতে পারে সে শঙ্কাও ইতিমধ্যে তৈরি হয়েছে, আপনারা জানেন। তো এনিওয়েজ, এই যে তৃতীয়বারের মতো ক্ষমতায় গিয়ে রাশিয়ার সঙ্গে যে দেখা করতে গেলেন সেটা নিশ্চয়ই এখানে আমেরিকার জন্য কোনো সুখকর সংবাদ নয় এবং আমেরিকা সেটা নিয়ে কিন্তু এক ধরনের ভালোভাবে যে নিচ্ছেন না সে বার্তাও কিন্তু দিয়ে দিয়েছেন। এখন আসি একটু আমার পর্যবেক্ষণে, সেটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে আমেরিকা যে ভূমিকা রাখার চেষ্টা করছিল, তারা এখানে নানান ধরনের স্যাংশন দিয়েছিল এবং বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে এখানে যাতে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়, অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সেই ব্যাপারে আমেরিকা এখানে যথেষ্ট তৎপর ছিল এবং সেটা নিয়ে তারা এখানে যথেষ্ট কাজও করেছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গিয়েছিল যে তারা সেটার বিরুদ্ধে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তার কারণ হিসেবে আমরা এখানে বলেছিলাম যে এখানে ভারত যেহেতু বাংলাদেশকে তার হাতছাড়া করতে চায়নি এবং এই যে বিশেষ করে ভারত এবং আমেরিকার মধ্যে যে স্ট্র্যাটেজিটা রয়েছে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে চীনের মোকাবেলা করার জন্য ভারতকে আমেরিকার দরকার। সেই কারণে আমেরিকা আবার ভারতকে হাতছাড়া করতে চায়নি এবং ঠিক সেই কারণেই এখানে আমেরিকা বাংলাদেশের এই অভ্যন্তরীণ বিষয়ে সেরকমভাবে হস্তক্ষেপ করতে পারেনি, নিজেদের স্বার্থে আসলে করেনি। কিন্তু এখন এসে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ভারত আবার রাশিয়ার সঙ্গে এখানে বন্ধুত্ব করার চেষ্টা করছে, যদিও আগেই ছিল, কিন্তু সেটা আবার পাকাপোক্ত করার যে উদ্যোগটা নিয়েছে এবং সে যে রাশিয়াতে সফর করতে গেল সেটা নিশ্চয়ই আমেরিকার খুব একটা ভালো লাগেনি, লাগার কথাও না, কারণ আমেরিকার স্বার্থের বিরুদ্ধে চলে যাচ্ছে। বিশেষ করে সাম্রাজ্যবাদী লড়াই, বিশ্ব ভাগাভাগির যে লড়াইয়ের কথা আমি বলছিলাম, সেখানে তো আমেরিকা এবং রাশিয়া সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী একে অন্যের। তো এই জায়গায় ভারত যেহেতু আবার চলে যাচ্ছে রাশিয়ার পক্ষে, তাহলে আমেরিকা তো এখানে কান খাড়া করে থাকবেই। সো আমেরিকা এখানে কান খাড়া করে আছে, এমনকি তারা নজর দিয়েও আছে। সো এই অবস্থায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি আবার একে তো ভারতের সঙ্গে নানান ধরনের সমঝোতা স্বাক্ষর করে রেখেছেন, কতগুলো চুক্তিও রয়েছে, হাসিনা মনমোহন চুক্তি যেটা 2010 সালে 12ই জানুয়ারি স্বাক্ষরিত হয়েছিল, এই সমস্ত কিছু তো আছেই। আবার অন্যদিকে বাংলাদেশ সরকার চীনের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছেন নানাবিধ, যেটা আবার গিয়ে ভারত চীনের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে একটা বিরাট আকারের বাধা। সো এই সময়ে এসে বাংলাদেশ একে তো আমেরিকার বিরোধিতা করেছে, তারা আমেরিকা যেহেতু তাদের সরকারের বিরোধিতা করেছে, তাদের র্যাবের উপরে স্যাংশন দিয়ে দিচ্ছে, তাদের নানান কিছু, তো সেই কারণে আমেরিকার এক ধরনের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশও ক্ষুদ্র মাত্রায় হলেও আছে। আবার অন্যদিকে বাংলাদেশেরও রাশিয়ার সঙ্গে কিছু সমঝোতা স্মারক ইত্যাদি আছে। কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে যে এর মধ্যেও এই যে নানাবিধ দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মাঝখানে কিন্তু পড়েছে বাংলাদেশ। এখন বাংলাদেশ আসলে কি করবে?
মানে বাংলাদেশের সরকার যিনি রয়েছেন তিনি আসলে কি করবেন? তিনি যেটা করছেন সেটা হচ্ছে চারদিকে একদম ডালপালা মেলে তিনি হচ্ছে গিয়ে বসে আছেন। এখন কোন সময় কোন ডালটা যে আসলে কেটে যায়, কেটে পড়তে বাধ্য হয়, সেটা বড় আশঙ্কার ব্যাপার। এই আশঙ্কা নিয়েই বাংলাদেশের সরকার, রাষ্ট্র ক্ষমতা যারা জোর করে বসে আছে তারা বেশ উদ্বিগ্ন আছে এবং এই উদ্বিগ্নতা কাটাতে তারা সকলকে খুশি রাখার চেষ্টা করে এবং সে কারণে তারা ওই যে নীতি নেয়, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। কিন্তু ভাই, বৈরিতা তো তোমাকে করতেই হবে, তুমি না করতে চাইলেও তোমাকে করতে হবে। বৈশ্বিক রাজনীতি সেটা বলছে, বৈশ্বিক রাজনীতি সেটা নির্ধারণ করে দিচ্ছে। সো এখানে কিছু করার নেই। তাহলে বলা চলে যে এখানে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারও বিপদের মধ্যে রয়েছে। তারা যে কোনো সময় এই বৈশ্বিক রাজনীতির দ্বন্দ্বের কারণে, কলহের কারণে ক্ষমতাচ্যুত হয়ে যেতে পারে। তবে এটা শুনে উচ্ছ্বসিত হওয়ার অবশ্য আমাদের জনগণের কিছু নেই, কারণ জনগণ যদি তাদের লড়াইটা লড়তে না পারে, এখানে তাদের অধিকারের জন্য দাঁড়াতে না পারে, এই সরকারের মোকাবেলা না করতে পারে, তাহলে এখানে সরকার ব্যবস্থা পরিবর্তন হলেও তাতে জনগণের কিছু আসবে যাবে না। যদি না জনগণ এটা ডিসাইড করতে পারে, জনগণ যদি এটা নির্ধারণ করতে না পারে যে এই ক্ষমতা থেকে আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদ করার পর জনগণ আসলে কি এখানে দেখতে চান, কি বাস্তবায়ন করতে চান, কি সুবিধা এখানে ভোগ করতে চান, এটা যদি আসলে নির্ধারণ করতে না পারেন, মানে এই কর্মসূচিটা যদি তারা উপস্থাপন করতে না পারেন, যদি তারা দাবি হিসেবে সামনে রাখতে না পারেন, তাহলে আসলে কোনো লাভ হবে না। সুতরাং আমরা বাংলাদেশের জনগণ যেরকম এটা চাই না যে বাংলাদেশের ভূখণ্ড এখানে এই সাম্রাজ্যবাদী শক্তিগুলোর অন্যায়, অত্যাচার, নিপীড়নের কাজে ব্যবহৃত হোক, ঠিক সেরকমভাবে আমরা এটাও চাই না যে বাংলাদেশের জনগণের জীবন এদের দ্বন্দ্বের কারণে বিপর্যস্ত হোক। আমরা এখানে বাংলাদেশের জনগণ যেটা চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এমন একজন সরকারকে এখানে বসানো দরকার যারা এখানে বাংলাদেশের জনগণের অধিকারকে সমুন্নত রাখতে সদা তৎপর থাকবেন, যারা এখানে এই যে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বিরোধের মধ্যে নিজেদেরকে জড়াবেন না, যারা এখানে, অর্থাৎ যে সরকার এখানে নিজেদের মেরুদণ্ডে দাঁড়িয়ে থাকার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে পারবে। এই বিভিন্ন দেশের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, বিষয়টা সেটা নয়। থাকবে সম্পর্ক, সেটা নতজানের সম্পর্ক না, তাবেদারির সম্পর্ক না, গোলামির সম্পর্ক না, সমানে সমানে সম্পর্ক। বাণিজ্যিক সম্পর্ক হলে সেটা সমানে সমানে সম্পর্ক হবে, সহযোগিতামূলক সম্পর্ক হলে সেটা পারস্পরিক সহযোগিতা হবে। একে অন্যের গোলাম হয়ে নয়, বন্ধুত্ব যদি হয় তাহলে সেটা সমানে সমানে যাতে হয়, এই উদ্যোগটা আজকে বাংলাদেশের জনগণকে নিতে হবে। এখানে আমরা যারা এই তরুণ প্রজন্ম রয়েছে, আমরা সেই রকম একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, সেরকম একটি বাংলাদেশ যাতে এখানে আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই কারণে আমাদের জনগণ যাতে অগ্রণী ভূমিকা পালন করেন, তারা যাতে এই বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকেন, বিশেষ করে আমরা তরুণরা যাতে এই বিষয়টা নিয়ে আরও উদ্যোগী হই, আরও চিন্তাভাবনা আমরা করতে পারি, আমাদের চিন্তার প্রসার যাতে বিস্তৃত হয় এবং সেটা যাতে জনগণের কল্যাণে কাজে লাগে, আমরা সেই দিকেই এগোতে চাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।